তাহলে আমাদের আজকের ক্লাসে আছে দণ্ডবিধির 374 ধারা থেকে। আমাদের 374 ধারায় বলা হয়েছে যে যদি কাউকে শ্রমমূলক কাজ করতে বাধ্য করা হয়, অর্থাৎ বেআইনি শ্রমে, যে আইনগত ভাবে না, কাউকে বেআইনি শ্রমে যদি কি করা হয়, কোন প্রকার কাজ করতে বাধ্য করা হয়, তার শাস্তি হচ্ছে 1 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। অর্থাৎ সর্বোচ্চ যে কোনো মেয়াদের 1 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। এটা বলা হয়েছে 374 ধারায়। এখানে দুইটা ক্লোজ বলছে, দুইটা ক্লোজের ভিতরে প্রথম ক্লোজ অর্থাৎ 374 ক্লোজ 1, 374 ক্লোজে বলছে যে ব্যক্তি বেআইনি ভাবে কোনো ব্যক্তিকে তাহার ইচ্ছার বিরুদ্ধে কোনো শ্রমমূলক কাজে বাধ্য করে, ঠিক আছে, সে ব্যক্তি ঠিক আছে কি হবে, 1 বছর মেয়াদের যে কোনো কারাদণ্ডে দণ্ডিত হবে প্লাস অর্থদণ্ডে দণ্ডিত হবে। ঠিক আছে। আর একটা কথা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তিকে যারা হচ্ছে যুদ্ধবন্দী, যে ব্যক্তি কোনো যুদ্ধবন্দী বা কোনো আশ্রিত ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি হচ্ছে যুদ্ধবন্দী, মনে করেন যে আমাদের দেশে যে এখন রোহিঙ্গা আছে, এরাও মনে করেন এক প্রকার তাদের দেশে যুদ্ধ, যে কারণে আমাদের বন্দী, আমরা যদি তাদেরকে কি করি, এই তারা হলো আমাদের দেশে আশ্রিত অবস্থায় আছে, এই তাদেরকে যদি আমরা কি করি, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কাজ করতে বাধ্য করি, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে তারা যদি কাজ না করতে চায়, সশস্ত্র বাহিনী বলতে সামরিক বাহিনীগুলো, সেনা, নৌ, বিমান, যদি এইসব বাহিনীতে তারা কাজ না করতে চায়, তাদেরকে যদি আমরা কাজ করতে কোনো বাধ্য করি আশ্রিত হিসেবে, সেক্ষেত্রে এটা প্রমাণিত হলে তার সর্বোচ্চ 1 বছর মেয়াদের যে কোনো সাজা বা কারাদণ্ড প্লাস অর্থদণ্ড হবে। এটা বলা হয়েছে 374। 375 375 সবারই কম বেশি জানা আছে। 375-এ আছে ধর্ষণ, ধর্ষণের সংজ্ঞা। দেখেন, ধর্ষণের সংজ্ঞা যখন আসবে, আমরা কিন্তু দণ্ডবিধি আইনের 375 ধারা অনুযায়ী ধর্ষণের সংজ্ঞা দিব। ধর্ষণের সংজ্ঞা দিতে গিয়ে আপনি যদি সরাসরি বলে দেন যে কারোর সাথে একটা জোরপূর্বক অনৈতিক কাজ ধর্ষণ, সেটা না, ধর্ষণের ক্রাইটেরিয়া আছে আমাদের। ধর্ষণের ক্রাইটেরিয়া গুলো এটা দেওয়া আছে 375 ধারায়, 5টা ক্রাইটেরিয়া আছে। যদি আপনি হচ্ছে এভাবে সংজ্ঞাটা প্রদান করেন যে কোনো ব্যক্তি অথবা কোনো পুরুষ ব্যক্তি যদি কোনো নারীর, ঠিক আছে, যদি কোনো নারীর সাথে অবৈধভাবে নিম্নবর্ণিত কাজে লিপ্ত হয়, তাহলে তিনি ধর্ষণ করেছেন বলে গণ্য হবে, অথবা তার যে কোনো একটা কাজই ধর্ষণ বলে গণ্য হবে। এখন তার হচ্ছে এখানে কি কি, 1 নম্বরে হচ্ছে তার ইচ্ছার বিরুদ্ধে যদি কারো সাথে শারীরিক মেলামেশা হয়, প্রথমে হচ্ছে নারীর ইচ্ছার বিরুদ্ধে। 2 নম্বর হবে তার সম্মতি ব্যতিরেকে, মানে তার সম্মতি নাই, নারীর সম্মতি নাই, তার সাথে জোরপূর্বক শারীরিক মেলামেশা যদি হয়, সেটার কথা বলা হয়েছে। আর 3 নম্বর বলা হয়েছে সম্মতিক্রমে, অর্থাৎ আপনি তাকে আঘাতের ভয় দেখাইছেন যে তুই যদি আমার সাথে শারীরিক সম্পর্ক না করো, তোকে আমি খুন করে ফেলবো, মেরে ফেলবো, এই যে মৃত্যুর তাকে ভয় দেখাইছেন, ঠিক আছে, অথবা তাকে গুরুতর আঘাত করবেন, তার কোনো একটা অঙ্গ কাইটে ফেলাইবেন, এরকম একটা ভয় দেখাইছেন, সেক্ষেত্রেও হচ্ছে আপনার এই যদি সে সম্মতি প্রদান করবে সেই ভয়তে, সেক্ষেত্রে আপনার সাথে মেলামেশা করলে সেটাও ধর্ষণ হবে। এটা গেছে 3 নম্বরে, যে সম্মতি কর্মে যে ক্ষেত্রে মৃত্যু বা আঘাতের ভয় প্রদর্শন করে তার সম্মতি আদায় করা হয়। ঠিক আছে। 4 নম্বরে বলছে সম্মতি কর্মে, আপনি সম্মতি কর্মেই করবেন, কিন্তু হচ্ছে আপনি যদি জানেন যে ওই লোকটি আপনার স্ত্রী নয় এবং সে অন্য কোনো পুরুষের স্ত্রী, অর্থাৎ আপনার যদি হিতাহিত জ্ঞান থাকে যে আপনার ওই লোকটি হচ্ছে আপনার স্ত্রী নয়, ঠিক আছে, এই বিষয়টা, আর ওই মহিলাও জানে যে আপনি তার স্বামী নন, সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে ধর্ষণ হবে। কিভাবে হবে? আপনার বই থেকে শুনেন যে তার সম্মতিক্রমে, যে ক্ষেত্রে লোকটি জানে যে তার স্বামী নহে এবং সে নারীটি বিশ্বাসে সম্মতি দান করে যে সে পুরুষটি এমন কোন লোক যার সহিত কোনো আইনানুগভাবে বিবাহিত বা কোনো নিজেকে সহিত আইনানুগভাবে বিবাহিত, অথবা এত কিছু বোঝার দরকার নাই। আমাদের 4 নাম্বার অপশনে বলছে যে আপনি কারোর সাথে শারীরিক মেলামেশা করেন, কিন্তু সে জানে যে আপনি তার স্বামী, কিন্তু আপনি জানেন আপনি তার স্বামী নন। এখন বলতে পারেন যে স্যার এটা কেমন হলো? এটা হলো, মনে করেন আপনি একজনের সাথে সম্পর্ক করেন, একজনের সাথে আপনার প্রেমের সম্পর্ক আছে, এই প্রেমের সম্পর্ক থেকে আপনি কি হয়েছে, তার সাথে একটা মিথ্যা কাবিননামা, একটা প্রতারণামূলক মিথ্যা কাবিননামা করছেন,
আপনার পরিচিত একটা কাবিনের হচ্ছে রেজিস্ট্রি অফিস থেকে এই মিথ্যা কাবিননামা করছেন। মিথ্যা কাবিননামার বলে আপনি দীর্ঘদিন ধরে তার সাথে আপনি শারীরিক সম্পর্ক করতেছেন, কিন্তু সে ওই মহিলা বিশ্বাস করে যে আপনি তার স্বামী, কিন্তু আপনি জানেন যে আপনি তার স্বামী নন। যদি এরকম হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার এই যে ধর্ষণের এটাও ধর্ষণ বলে গণ্য হবে। এটা বলা হয়েছে আপনাদের 4 নাম্বার অপশনে, 4 নাম্বার ক্লোজে। আর 5 নাম্বারে আপনার বলা হয়েছে তার সম্মতি সহকারে। অর্থাৎ এখন দেখেন এখানে সম্মতি সহকারে, কিন্তু যে ক্ষেত্রে মেয়ের বয়স 14 বছরের কম, যে ক্ষেত্রে মেয়ের বয়স 14 বছরের কম, এই 14 বছরের কম যদি তার সাথে আপনার সম্মতিক্রমে করেন, একদম স্বেচ্ছায় করে, সেও যদি আপনার সাথে স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক করে, ঠিক আছে, স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক করে, আর আমিও যদি স্বেচ্ছায় তার সাথে শারীরিক সম্পর্ক করি, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা 14 বছরের কম হলে উভয় ক্ষেত্রেই এটা ধর্ষণ বলে গণ্য হবে। তাহলে এই 5টা শর্ত ছিল। এই 5টা শর্ত নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে শুন যদি। তাহলে এটা হচ্ছে দর্শনের সংজ্ঞায়। 1 নাম্বার হচ্ছে তার ইচ্ছার বিরুদ্ধে, 2 নাম্বার হচ্ছে সম্মতি ব্যতি রেখে, 3 নাম্বার বলছে সম্মতি ক্রমে। তবে যে ক্ষেত্রে আপনি তাকে মৃত্যুর ভয় দেখান বা গুরুতর আঘাতের ভয় দেখান, যে তোকে মেরে ফেলবো, নাহলে তোকে খুন করে ফেলবো, বা তোকে হচ্ছে গুলি করব, এরকম ভয় দেখান, মৃত্যুর আঘাতের ভয় দেখান, এটা বলছে 3 নাম্বারে। আর 4 নাম্বারে হচ্ছে সম্মতি ক্রমে, যে ক্ষেত্রে মহিলা মানুষটি বিশ্বাস করে যে আপনি তার স্বামী, কিন্তু পুরুষ লোকটি জানে যে সে তার স্বামী নয়। আবারও বলতেছি 4 নাম্বারটা, যে ক্ষেত্রে মহিলা লোকটি বিশ্বাস করে যে ওই পুরুষ লোকটি তার স্বামী, কিন্তু পুরুষ লোকটি জানে যে ওই স্ত্রী লোকটি তার স্ত্রী নন, ওই মহিলাটি তার স্ত্রী নন, সেক্ষেত্রে সম্মতিক্রমে বা সম্মতি ব্যতি রেখে উভয় ক্ষেত্রেই সেটা ধর্ষণ হবে। আর 5 নাম্বার ক্লোজে বলছে আপনার সম্মতি থাক আর না থাক সেটা দেখার বিষয় নয়। যদি মেয়ের বয়স 14 বছরের কম হয়, মহিলা মানুষটির যদি বয়স 14 বছরের কম হয়, সেক্ষেত্রে আপনার সেটা ধর্ষণ বলিয়া গণ্য হবে। ঠিক আছে, ঠিক আছে। আমরা তাহলে এবার দেখবো 376 দ্বারা। আপনি যে 375 দ্বারায় পড়লেন দর্শন, দর্শনের সংজ্ঞা, ঠিক আছে। এই এখন যদি পরীক্ষায় আসে যে দর্শনের সংজ্ঞার বৈশিষ্ট্য কয়টি, আপনারা দাগাইবেন 5টি। পরীক্ষা যদি আসে দর্শনের সংজ্ঞার হচ্ছে আপনার উপাদান কয়টি, বা দর্শন হতে হলে কয়টি উপাদানের যে কোনো একটি করতে হবে, এই 5টাই হতে হবে বিষয়টা এমন না। আপনার হচ্ছে যে কোনো একটা হলেও হয়ে যাবে, ঠিক আছে, যে কোনো একটা হলেও হয়ে যাবে। বেআইনি সমাবেশেও কিন্তু আপনারা পড়ছেন 5টা, চুরির উপাদানও কিন্তু 5টা, এটা মনে রাখবেন। আমাদের যে কয়টা জিনিস আছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই 5টা অপশন। তাহলে আমরা এখানে তাহলে এই 5টা ক্রাইটেরিয়া, এই 5 প্রকার বর্ণনা দেয়া আছে, যে যদি কোনো ব্যক্তি অপর কোনো মহিলা মানুষের অথবা মহিলা ব্যক্তির নিম্নোক্ত 5 প্রকার বর্ণনাধীন যে কোনো অবস্থার কোনো নারীর সাহিত্য যৌন সহবাস করে, তাহলে সে ব্যক্তি নারী দর্শন বলিয়া গণ্য হইবে, নারী দর্শন বলিয়া গণ্য হইবে, যে কয়টা বললাম, ঠিক আছে। আচ্ছা, বলছি কি অনুপ্রবেশে নারী দর্শনের অপরাধ রূপে গণ্য হইবার যোগ্য যৌন সহবাস অনুষ্ঠানের নিমিত্ত যথেষ্ট বিবেচিত হইবে। বলছে কি অনুপ্রবেশী, এখন এখানে একটা কথা বলছে বইতে, অনুপ্রবেশী। অনুপ্রবেশ বলতে কি বুঝাইছে, যে আপনার খারাপ মতলব, যদি খারাপ মতলব নিয়ে আপনার অনুপ্রবেশ করে, মানে অনুপ্রবেশ বলছে দুর্বৃত্ত, সেই দুর্বৃত্ত যদি প্রবেশ করে নারী ধর্ষণের অপরাধ রূপে, অর্থাৎ নারী ধর্ষণ করতে চায়, ধর্ষণ করতে চাইয়ে সে প্রবেশ করছে, কিন্তু দর্শন করতে পারে নাই, সে হয়তো অন্য শারীরিকভাবে লাঞ্ছিত করছে, হ্যারাসমেন্ট করছে, কিন্তু দর্শন করতে পারে নাই, যৌন সহবাস করতে পারে নাই, সেক্ষেত্রে সেটাও যৌন সহবাস নিমিত্তে অনুষ্ঠানের নিমিত্তে অপরাধ বলে গণ্য হইবে। এটা বলা হয়েছে 375, এটা বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম আছে কি, যে কোনো পুরুষ কর্তৃক তাহার স্ত্রীর সহিত যৌন সহবাস। দেখেন এখানে একটা কথা বলছে, কোন পুরুষ কর্তৃক তার স্ত্রীর সহিত যৌন সহবাস, স্ত্রীর বয়স 13 বছরের কম না হইলে নারী ধর্ষণ বলিয়া গণ্য হইবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, যে আপনি এমন যদি হয় যে আপনি একটা মেয়েকে বিয়ে করছেন, বা একটা পুরুষ একটা মেয়েকে বিয়ে করছে, কিন্তু তার বয়স 13 বছরের কম নয়, সেক্ষেত্রে কিন্তু এই স্বামীর ক্ষেত্রে সেটা কি হবে না, সেটা আপনার ধর্ষণ বলিয়া গণ্য হবে না। কিন্তু অবিবাহিত কোনো মেয়ে যদি 14 বছরের কম হয়, তার সম্মতিক্রমে বা সম্মতি ব্যতীত, সম্মতিক্রমে বা সম্মতি ব্যতীত যদি হচ্ছে তার সাথে কোনো প্রকার যৌন
সহবাস করা হয় সেটা কিন্তু দর্শন বলিয়ে গণ্য হবে। এই তিনটে অপশন নিয়ে কোনো কোশ্চেন থাকলে আবার একবার সুযোগ দিচ্ছি, বলেন। 375-এ যে আপনি দর্শন পড়লেন, এই 376-এ এসে বলছে দর্শনের শাস্তি। এই দর্শনের শাস্তি হতে পারে আপনার আপনার যাবজ্জীবন কারাদণ্ড থেকে হতে পারে। আপনার কি হতে পারে? সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তবে নারী শিশু নির্যাতন আইনে আরো কিছু পরিবর্তন করছে, সেখানে মনে হয় মৃত্যুদণ্ড নিয়ে আসছে। সেটা ওখান থেকে মামলা হলে নারী শিশু নির্যাতন আইন অনুযায়ী মামলা হবে, ঠিক আছে। তারপর আমাদের দণ্ডবিধিতেও মামলা নেওয়া যায়। দণ্ডবিধিতে আমাদের এর শাস্তি রাখা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, এটাও শাস্তি কম না, ভালো শাস্তি। আর অথবা 10 বছর মেয়াদের কারাদণ্ড হতে পারে, অথবা 10 বছর মেয়াদের কারাদণ্ড হতে পারে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এটা নারী, তাইলে এটা মনে রাখতে হইবে যে দণ্ডবিধির 376 দ্বারায় সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড প্লাস অর্থদণ্ড, প্লাস অর্থদণ্ড, অথবা 10 বছরের কারাদণ্ড প্লাস হচ্ছে অর্থদণ্ড, এর যে কোনো একটা হতে পারে, এটা বলা হয়েছে। তবে এখানে নোট হয়েছে এইটা যে যদি মামলা হয়, মামলা হইলে সাধারণত নারী শিশু নির্যাতন দমন 2003 সংশোধনী অনুযায়ী নারী ধর্ষণের মামলার শাস্তি বিধান করা হয়েছে, যেহেতু এই জন্য ওই দ্বারায় নেওয়া হয়। তবে দণ্ডবিধিতে নিলে কোনো সমস্যা নাই। ক্লিয়ার? তাহলে আমাদের 376 দ্বারা গেল, 375, 74, এই তিনটে দ্বারা পড়া হলো। এখন আমরা পড়বো 378। 378 থেকে চুরি শুরু হয়েছে। 378-এ চুরির সংজ্ঞা দেওয়া হয়েছে। চুরির সংজ্ঞা যদি হয়, তাহলে চুরির সংজ্ঞায় আপনি বলতে পারেন যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখল হতে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখল হতে উক্ত ব্যক্তির সম্মতি ব্যতি রেখে, তাহলে দখল হতে গেল একটা অপশন, সম্মতি ব্যতি রেখে গেল একটা অপশন, দুইটা অপশন। কোনো অস্থাবর সম্পত্তি, অস্থাবর মানে হচ্ছে যে সম্পত্তি এক স্থান থেকে অন্য স্থানে আনা নেয়া করা যায়, সেটা হচ্ছে অস্থাবর সম্পত্তি। কোনো বিল্ডিং, ইমারত, অর্থাৎ যেটা স্থায়ী ফিক্সড সরানো যায় না, সেটা কিন্তু স্থাবর সম্পত্তি, ঠিক আছে। তাহলে অস্থাবর সম্পত্তি অসৎ উদ্দেশ্য, একটা উদ্দেশ্য থাকতে হইবে, অসৎ উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে, এই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে হবে, অর্থাৎ সরাইতে হবে, তাহলে তাকে চুরি বলিয়া গণ্য হবে। এটা 378 দ্বারায় বলা হয়েছে। আর এই চুরির শাস্তির কথা, সাধারণ চুরির শাস্তির কথা বলা হয়েছে 379 দ্বারায়। এখন এই চুরির উপাদান হচ্ছে 5টি। দর্শনে যেমন পড়ছেন আপনারা উপাদান 5টি, চুরিরও উপাদান হচ্ছে 5টি। 5টি উপাদান কি কি? 1 নাম্বার হচ্ছে মালিকের দখলভুক্ত, মানে চুরি যে করবে, যার জিনিস চুরি করবে, অন্য কোনো মালিকের, ব্যক্তির দখলভুক্ত হতে হবে সম্পত্তিটা। এরপর সম্পত্তি অস্থাবর সম্পত্তি হতে হবে। তাহলে প্রথম হইলো আপনি যেটা নিবেন সেটা অন্যের দখলভুক্ত হতে হবে। দ্বিতীয়ত আপনি যেটা নিবেন এটা আপনার স্থানান্তর করার মতো ক্ষমতা থাকতে হবে, মানে অস্থাবর সম্পত্তি হইতে হইবে, যেটা নাড়াচাড়া করা যায়, অস্থাবর সম্পত্তি। আর 3 নাম্বার হচ্ছে ওই যে ব্যক্তির জিনিস, যে ব্যক্তির সম্পত্তি, তার সম্মতি ব্যতি রেখে নিতে হবে আপনাকে, সম্মতি ব্যতি রেখে। আর 4 নাম্বার হচ্ছে আপনার একটা অসৎ উদ্দেশ্য আছে। অসৎ উদ্দেশ্য থাকবে কি? যে আপনি মনে করেন মালিক হতে চান, বা ওইটা আপনি বিক্রি করে দিতে চান, কিছু অর্থ ইনকাম করতে চান, এটা একটা অসৎ উদ্দেশ্য। তাহলে এটা বলা হয়েছে আপনার 4 নাম্বার। আর 5 নাম্বার বলতে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে হবে। যদি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর না করা হয়, তাহলে সেটা চুরি হবে না। তাহলে এই গেল আমাদের 5টা উপাদান। এই 5টা উপাদানের যদি কোনোটা মিস হয়, তাহলে তা চুরি হবে না। আপনারা বেআইনি সমাবেশে পড়ছেন, দর্শনে পড়ছেন, তারপরে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারে পড়ছেন, ওখানে পড়ছেন যে কোনো একটা উপাদান পূর্ণ হলেই কিন্তু সেটা ওই ধারায় অপরাধ হবে। আর এখানে কিন্তু যে কোনো একটা যদি ছেড়ে যায়, তাহলে কিন্তু আপনার চুরি হবে না, ঠিক আছে। আপনার 4টা, কারণ চুরি হতে হলে 5টাই ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। আমরা যে পড়লাম একটু আগে চুরি, এই চুরির সংজ্ঞা পড়লাম 378 দ্বারা। আর এই সাধারণ চুরির শাস্তি হচ্ছে 379 দ্বারাই। এই শাস্তি হচ্ছে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত হতে পারে, ঠিক আছে। 379 দ্বারায় আছে আমাদের সর্বোচ্চ কত হতে পারবে? 3 বছর পর্যন্ত হতে পারবে চুরির শাস্তি, হতে পারবে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারবে, এর কমও হতে পারবে, অথবা অর্থদণ্ড হবে, অথবা অর্থদণ্ড হবে, অথবা উভয় দণ্ড। এখানে কিন্তু প্লাস অর্থদণ্ড না, হয় আপনার কারাদণ্ড হবে, নয় অর্থদণ্ড হবে, অথবা অথবা উভয় দণ্ড হবে, ঠিক আছে। এখানে কিন্তু সরাসরি অর্থদণ্ড না, এটা মনে রাখবেন যে সরাসরি কারাদণ্ড অথবা সরাসরি অর্থদণ্ড। কিন্তু বিষয়টা এমন বলে না প্লাস অর্থদণ্ড, অথবা যদি তারা মনে করে যে না উভয় দণ্ডই দেয়া দরকার, তাহলে উভয় দণ্ড হতে পারে। এটা 379, ঠিক আছে। এটা 379 সাধারণ চুরির ক্ষেত্রে। এবার আমরা দেখবো 380। 380-তে আমাদের বলা হয়েছে বাসগৃহে চুরি। বাসগৃহে চুরি, বাসগৃহ বলতে আপনাদের বুঝাইছে আবদ্ধ স্থানে,
বাসগৃহ বলতে বুঝেছে আপনার ঘর বাড়িতে যদি চুরি হয় সেই চুরির কথা, যে আপনার আবদ্ধ স্থানে চুরি। এই আবদ্ধ স্থানে চুরি করার শাস্তি বলা হয়েছে 380 ধারায়। 380 ধারায় এই চুরি হচ্ছে, যদি আপনি বদ্ধ ঘরে চুরি করে, বাসগৃহে চুরি করে, সেক্ষেত্রে তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে 7 বছরের কারাদণ্ড, অথবা হচ্ছে অর্থদণ্ড বা উভয় দণ্ড, অথবা হচ্ছে অর্থদণ্ড বা উভয় দণ্ড, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, দেখেন এখানে বলছে বাসগৃহ তাঁবু জাহাজে চুরি করলে। এটা যদি এখন পরীক্ষাতে আসে যে জাহাজে চুরি, জাহাজে চুরি, জাহাজও তো একটা বাসগৃহ, কারণ জাহাজে ক্যাপ্টেন থাকে, তারা জাহাজে যারা নাবিক তারা তো আসলে জাহাজে জাহাজেই থাকে, ওটা একটা বাসগৃহ। অর্থাৎ যে জায়গায় বাসযোগ্য, আপনারা যে বেরাকে থাকেন সেটাও একটা বাসগৃহ, আপনারা যদি ক্যাম্পে যান ক্যাম্পও একটা বাসগৃহ। ঠিক আছে, অর্থাৎ যেখানে ঘুমানো হয়, যেখানে থাকা যায়, স্থায়ীভাবে থাকা যায় সেখানে। মনে করেন আপনার একটা বাসে চুরি হইলো, বাসের চুরিটা কিন্তু বাসগৃহে চুরি না, তাহলে কিন্তু মামলা হবে 379-তে। কারণ হচ্ছে বাসে তো আর কেউ ঘুমাইয়ে থাকে না দিনের পর দিন, রাতের পর রাত, এজন্য। তাহলে আপনার এই বাসগৃহে যদি চুরি হয় তার অথবা জাহাজে যদি চুরি হয় বা কোনো তাঁবুতে যদি চুরি হয়, সেক্ষেত্রে আপনার শাস্তি হবে 7 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড। অর্থাৎ 7 বছরের কম যে কোনো মেয়াদে হতে পারে, তবে 7 বছরের বেশি হবে না, এবং হবে অর্থদণ্ড হবে। এখানে কিন্তু আপনার অথবা অর্থদণ্ড বলে না, এখানে বলছে কারাদণ্ড এবং অর্থদণ্ড অথবা উভয় দণ্ড, কারাদণ্ড এবং অর্থদণ্ড। কিন্তু আমরা 379-তে পড়েছিলাম যে চুরি, সেই চুরি 380-তে 378-এ যে পড়ছিলাম চুরি, সেই চুরির সাজা হচ্ছিল 379-তে। 379-তে বলছিল যে কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড, আর এখানে বলছে কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। ঠিক আছে, বা উভয় দণ্ড, এটা বলা হয়েছে 380। এরপর যদি আমরা দেখি 381, 381 হচ্ছে কর্মচারী কর্তৃক, চাকর কর্তৃক চুরি। মনিবের সম্পত্তি অর্থাৎ মালিকের অধিকারভুক্ত কোনো সম্পত্তি যদি চুরি করে, মনে করেন কাজের একটা মহিলা, কাজের মহিলা যে ঘরে কাজ করে সেই মালিকের ঘর থেকে চুরি করলো। ঠিক আছে, অথবা একজন একটা অফিসে কর্মচারী আছে, সে অফিস থেকে চুরি করলো, সেই চুরির ক্ষেত্রেও শাস্তি একই। সেই চুরির ক্ষেত্রেও শাস্তি আপনার 380 ধারায় যেটা আছে বাসগৃহে চুরি, আর ওই চুরির শাস্তি হচ্ছে একই, যে কর্মচারী অথবা চাকর দ্বারা মালিকের অধিকারভুক্ত সম্পত্তি চুরি, এটা বলা হয়েছে 381 ধারা। এটার শাস্তি হবে 7 বছর পর্যন্ত কারাদণ্ড প্লাস অর্থদণ্ড, অথবা প্রয়োজনে উভয় দণ্ড, অথবা প্রয়োজনে উভয় দণ্ড, এটা বলা হয়েছে 381 ধারায়। 381 ধারায়, ঠিক আছে। আচ্ছা, 382 ধারায় হচ্ছে চুরির উদ্দেশ্যে মৃত্যু ঘটানো। অর্থাৎ চুরি করতে গিয়ে, মনে করেন চুরি করতে গেছে, চুরি করতে যাওয়ার পরে সে স্বাভাবিকভাবে চুরি করতে পারে নাই, ওই ঘরের লোক অথবা যে জায়গায় চুরি করতে গেছে সেখানকার মালিক টের পাইছে, টের পাওয়ার পরে বাঘ বিতণ্ডা হয়েছে, বাঘ বিতণ্ডার ভিতরে খুন করে ফেলছে, মানে মৃত্যু ঘটানো। যদি মৃত্যু ঘটাই ফেলায় অথবা গুরুতর আঘাত করে, অথবা গুরুতর আঘাত প্রদান করে, যে মৃত্যু ঘটাইছে অথবা গুরুতর আঘাত প্রদান করে, তাহলে কিন্তু 382 ধারায় সাজা হবে। তাহলে কিন্তু 382 ধারায় সাজা হবে। এখানে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, যে 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড হতে পারে, প্লাস অর্থদণ্ড হতে হবে, অথবা উভয় দণ্ড। ওই প্লাস অর্থদণ্ড অথবা উভয় দণ্ড, এটা বলা হয়েছে 382 ধারায়। 382 ধারায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পড়লাম 379, 378 পড়লাম চুরির সংজ্ঞা, 379-তে পড়লাম আমরা চুরি, সাধারণ চুরির শাস্তি, 380-তে পড়লাম আমরা বাসগৃহে তাঁবুতে জাহাজে চুরির শাস্তি, 381-তে পড়লাম আমরা কর্মচারী কর্তৃক মালিকের অথবা চাকর কর্তৃক মালিকের গৃহে বা অথবা মালিকের অফিসে চুরি, আর 382-তে পড়লাম চুরি করতে গিয়ে যদি মৃত্যু ঘটানো হয় সেক্ষেত্রে তার শাস্তি। এটা গেল আমাদের চুরির ভিতরে। এবার আমরা দেখি পরবর্তী কত আছে। 383 থেকে আমাদের 383 থেকে 389 পর্যন্ত ধারাটা হচ্ছে বল প্রয়োগ করে কোনো সম্পত্তি আদায় করা, যে বল প্রয়োগ করে সম্পত্তি আদায় করা। আপনার বিষয়টা হচ্ছে বল প্রয়োগের সংজ্ঞা দেয়া হয়েছে 383-তে দেওয়া হয়েছে বল প্রয়োগের সংজ্ঞা। বলছে কি, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে, উক্ত ব্যক্তি বা অন্য কাহারও প্রতি ক্ষতিকর ভয় দেখাইয়া তার দ্বারা ভয়ভীতি প্রদর্শন করে কোনো ব্যক্তির নিকট হইতে দান করিতে বাধ্য করে, কোনো ব্যক্তিকে দান করিতে বাধ্য করে,
কিংবা যে কোনো প্রকার চাঁদা দিতে বাধ্য করে, অথবা কোনো সম্পত্তি, মূল্যবান জামানত কিংবা স্বাক্ষরিত সিলমোহরকৃত কোনো কিছু যাহা মূল্যবান জামানতে রূপান্তরিত হইতে পারে, হস্তান্তর প্রবিহিত করে, তাহলে ওই ব্যক্তি বলপূর্বক গ্রহণ করেছে বলে গণ্য হবে। সহজে বলি, মনে করেন আপনি একটা অফিসে গেছেন, অফিসে যাওয়ার বেলা, দিনের বেলা হোক, দিনের বেলায় গেছেন, অফিসে যাওয়ার পরে আপনি বলছেন স্বাভাবিকভাবে তাকে দেওয়ার জন্য একটা কাজ করে, সে কাজ করে দেয় নাই, আপনি আপনার ক্ষমতা প্রয়োগ করে জোরপূর্বক তাকে বাধ্য করিয়া, ভয় দেখাইয়া এই তার কাছ থেকে যদি সেটা সিলও নিয়ে আসেন, সইও নিয়ে আসেন, সেটা আপনি বলপূর্বক গ্রহণ করিয়াছে বলে গণ্য হবে। অথবা যদি কারো কাছ থেকে আমি ভয় দেখাইয়ে কোনো প্রকার চাঁদা আদায় করি, বা কোনো প্রকার হচ্ছে কোনো চাঁদা দিতে বাধ্য করি, বা কোনো দান করতে বাধ্য করি, যে দান করতে চায় না কিন্তু জোর করে করা হয়, সেটাও বলপূর্বক বলে গ্রহণ করা হবে। এটা বলা হয়েছে আমাদের 383 ধারা। আর 383 ধারার শাস্তির কথা বলা হয়েছে 384 ধারা, অর্থাৎ বলপূর্বক, এই যে বল প্রয়োগের ক্ষেত্রে যে সম্পত্তি গ্রহণ, সেই সম্পত্তি গ্রহণের শাস্তির কথা বলা হয়েছে 384 ধারায়। 384 ধারায় শাস্তির কথা সর্বোচ্চ আমাদের গ্রহণ করা, যেটা চাঁদা আদায়ের শাস্তিও কিন্তু এটা হবে, চাঁদা আদায়ের শাস্তিও কিন্তু 384 হবে। এটা হচ্ছে 3 বছরের কারাদণ্ড হতে পারবে, সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড হবে। এখানে অথবা অর্থদণ্ড না, এখানে প্লাস অর্থদণ্ড হবে। সর্বোচ্চ 3 বছর মেয়াদের যে কোনো কারাদণ্ড, অথবা হচ্ছে অর্থদণ্ড, বা উভয় দণ্ড হবে, ঠিক আছে, বা উভয় দণ্ড হবে, এটা বলা হয়েছে। 385 বলছে বল প্রয়োগে সম্পত্তি আদায়ের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে ভীতি প্রদর্শনের শাস্তি। এবার কি করছে, বল প্রয়োগ করতে গেছে, এই বল প্রয়োগ সম্পত্তি আদায় করার উদ্দেশ্যে কি করছে, কোনো ব্যক্তিকে ভীতি প্রদর্শন করছে, তুই দিবি না হলে মেরে ফেলবো, খুন করে ফেলবো, আর না হলে হচ্ছে তাকে আহ মনে করেন গুম করে ফেলবো, বা তোর বড় একটা ক্ষতি করে ফেলবো, তোমার পরিবারকে হচ্ছে মেরে ফেলবো, বা পরিবারের ক্ষতি করবো, এরকম কোনো যদি ভয় দেখায়, তাহলে তার 385 ধারা মোতাবেক তার মামলা হবে এবং শাস্তি হবে। তো এখানে সর্বোচ্চ কারাদণ্ড, অর্থাৎ ভয় দেখাইছে কিন্তু মারে নাই, অর্থাৎ ভয় দেখাইছে কিন্তু মারে নাই, ঠিক আছে। অর্থাৎ একটা অপরাধী সংগঠিত হয়েছে, মারলে আর একটা অপরাধ সংগঠিত হইতো, তাহলে আবার অন্য ধারায় মামলা হইতো সাথে, তাহলে এই ধারাও থাকতো। যদি মনে করেন এখন এই ভয় দেখাইতে গেছে, ভয় দেখাইতে যাইয়া সে কাজ করতে